আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। বিজেপির অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছে। কোনো রাজনৈতিক দল কিংবা সাংসদ অথবা সাংসদদের গোষ্ঠী সংসদ ভবনের কোনো গেটের সামনে ধর্নায় বসতে পারবেন না বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা নির্দেশিকা জারি করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আজ পশ্চিমবঙ্গের সশস্ত্র সীমা বলের এক অনুষ্ঠানে অংশ নেবেন। নাইজেরিয়ার একটি স্কুলে বড়দিনের উৎসব চলাকালীন পদপিষ্ট হয়ে অন্ততপক্ষে 35টি শিশুর মৃত্যু হয়েছে, 6 জন গুরুতর আহত। মহিলাদের টি-20 ক্রিকেটে তৃতীয় ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে 2-1 সিরিজ জিতে নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। বিজেপির অভিযোগের প্রেক্ষিতে দিল্লি পুলিশ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে ভারতীয় ন্যায় সংহিতার 109 নম্বর ধারা বাদ দিয়ে অভিযোগ নথিভুক্ত হয়েছে। উল্লেখ্য, সংসদ ভবন কমপ্লেক্সে এনডিএ সাংসদদের শান্তিপূর্ণ বিক্ষোভের সময় দলের 2 সাংসদ আহত হওয়ার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মারধরের অভিযোগে বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর, বাসুরি স্বরাজ এবং হেমাঙ্গ যোশী পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন। বলা হয়, নিরাপত্তা বাহিনী যখন রাহুল ও অন্যান্য বিরোধী নেতাদের সংসদে প্রবেশের জন্য একটি নির্দিষ্ট পথ ব্যবহার করতে বলে তখন তারা ক্ষোভ প্রকাশ করেন এবং সেই নির্দিষ্ট পথে যাননি। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এক কঠোর নির্দেশিকা জারি করে বলেছেন, কোনো রাজনৈতিক দল কিংবা সাংসদ অথবা সাংসদদের গোষ্ঠী পার্লামেন্ট হাউসের কোনো গেটের সামনে ধর্নায় বসতে পারবেন না। সংসদ ভবনের গেটের সামনে গতকাল বিজেপি ও কংগ্রেস সাংসদদের মধ্যে অভব্য ঘটনার প্রেক্ষিতেই অধ্যক্ষ আজ এই নির্দেশ জারি করেন। গতকালের এই ঘটনায় 2 জন সাংসদ আহত হন এবং তাদের হাসপাতালেও ভর্তি করা হয়। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি আজ 3 দিনের সরকারি সফরে মরিশাস যাচ্ছেন। মরিশাসের প্রধানমন্ত্রী নবীন চন্দ্র রামগুলামের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাগর ভিশন, আফ্রিকা ফরওয়ার্ড পলিসি এবং গ্লোবাল সাউথ নীতির সঙ্গে সঙ্গতি রেখে বিদেশ সচিবের এই মরিশাস যাত্রা। পরীক্ষা পে চর্চার 8ম সংস্করণ আগামী মাসে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অনন্য আলাপচারিত অনুষ্ঠানের জন্য মাইগভ পোর্টালে ইতিমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। 14 জানুয়ারি পর্যন্ত পোর্টাল খোলা থাকবে। পরীক্ষার চাপ কমাতে এবং পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের কাছে জীবনকে উৎসব হিসেবে উদযাপন করতে উৎসাহিত করার জন্য অনুষ্ঠানটির পরিকল্পনা করা হয়েছে। এক বিবৃতিতে শিক্ষামন্ত্রক জানিয়েছে, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকদের জন্য এমসিকিউ ফরম্যাটে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রেজিস্ট্রেশনের সময় পড়ুয়ারা যেসব প্রশ্ন প্রধানমন্ত্রীকে করতে চায় তা জানাতে পারে। পরীক্ষার চাপ মোকাবিলা, কেরিয়ার, ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা বা সাধারণ জীবনের সাথে সম্পর্কিত যে কোনো প্রশ্ন প্রধানমন্ত্রীকে করা যাবে। যুগ যুগিন ভারত জাতীয় সংগ্রহালয়কে বিশ্ব সাংস্কৃতিক নিদর্শন হিসেবে তুলে ধরতে ভারত ফ্রান্সের সংগ্রহালয়ের সঙ্গে চুক্তি করেছে। প্রকল্পটি সেন্ট্রাল ভিস্তা পুনর্নির্মাণ প্রকল্পের একটি অবিচ্ছেদ্য অঙ্গ এবং নতুন দিল্লির আইকনিক উত্তর ও দক্ষিণ ব্লকে প্রায় 1,55,000 বর্গমিটার এলাকা জুড়ে হতে চলেছে। নতুন দিল্লিতে ন্যাশনাল মিউজিয়াম এবং ফ্রান্স মিউজিয়াম ডেভেলপমেন্টের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। অনুষ্ঠানে ডক্টর জয়শঙ্কর বলেন, এই চুক্তি অভিজ্ঞতা বিনিময়ের ভিত্তিতে তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ। ভারত ও ফ্রান্সের সম্পর্কের বিষয়ে বিদেশমন্ত্রী বলেন, ভারত ও ফ্রান্স একে অপরকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে। For us, this has been a very strong relationship, what in our profession we call a strategic partnership. And underpinning that has been that India and France see in each other important poles in a multipolar world. So when you hear India and France talk about how we see the world in our own way, not necessarily in terms of how others might want to define it. It's actually our history and our heritage that gives us the confidence to take those positions. কেন্দ্রীয় সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি মহারাষ্ট্রের উপকূলবর্তী অঞ্চলের সাধারণ মানুষের সার্বিক পরিস্থিতির উন্নয়নে $42 মিলিয়ন ঋণদান প্রকল্প স্বাক্ষর করেছে। অর্থনৈতিক বিষয়ক যুগ্ম সচিব জুই মুখার্জি বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের এই আর্থিক সহায়তায় উপকূলবর্তী অঞ্চলের মানুষের জীবনযাত্রার সার্বিক উন্নতি ঘটবে। অর্থমন্ত্রক থেকে বিবৃতিতে জানানো হয়েছে, এডিবির দেওয়া ঋণে উপকূলবর্তী অঞ্চলের পরিকাঠামোগত ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে। এছাড়াও স্ত্রী পুরুষ নির্বিশেষে সামাজিক অন্তর্ভুক্তিকরণে এই অর্থ সাহায্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়িতে সশস্ত্র সীমাবল বা এসএসবি ফ্রন্টিয়ারের প্রধান কার্যালয়ে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নিতে গতরাতে উত্তরবঙ্গে এসে পৌঁছেছেন। বাগডোগরা বিমানবন্দরে তাকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দুপুরে তিনি এসএসবির আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী নেপাল ও ভুটানের সীমান্ত রক্ষাকারী সশস্ত্র সীমাবলের 61তম রাইজিং ডে অনুষ্ঠানে যোগ দেবেন। ওই অনুষ্ঠান শেষেই তার দিল্লি ফিরে যাওয়ার কথা। উল্লেখ্য, ভারত চীন যুদ্ধের পর 1963 সালে দেশের সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে স্পেশাল সার্ভিস ব্যুরো গঠন করা হয়। পরে তার নাম বদলে হয় সশস্ত্র সীমাবল। ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি আজ হিমাচল প্রদেশ, পশ্চিম রাজস্থান, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আগামী 2-3 দিন এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। পূর্ব রাজস্থান এবং ঝাড়খণ্ডে রাতে ও সকালের দিকে ঘন কুয়াশা থাকবে। এদিকে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলবর্তী অঞ্চলে আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আইএমডি জানিয়েছে, আগামী 3 দিন ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না। ক্রিসমাস উদযাপনের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ানের বাড়িতে উপস্থিত ছিলেন। এই উপলক্ষে তিনি খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট জনদের সঙ্গে মত বিনিময় করেন। উত্তরপ্রদেশে আসন্ন মহাকুম্ভ 2025-এর প্রস্তুতি চলছে পুরোদমে। এই অনন্য সমাবেশে 40 কোটিরও বেশি মানুষ আসবেন বলে আশা করা হচ্ছে। কুম্ভের সময় ভক্তদের সেরা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। আকাশবাণী সংবাদের সাথে কথা বলার সময় উত্তরপ্রদেশের স্বাস্থ্য মহানির্দেশক ডক্টর রতন সিং বলেছেন যে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল, প্যারামেডিক্যাল কর্মী এবং অন্যান্য স্বাস্থ্যসেবা সুবিধাগুলি 24 ঘন্টা ভক্তদের জন্য উপলব্ধ থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সাথে সঙ্গতি রেখে সরকার যত দ্রুত সম্ভব সন্ত্রাসমুক্ত জম্মু কাশ্মীর গড়ে তোলার লক্ষ্য অর্জন করবে এবং এর জন্য সম্ভাব্য সবকিছুই করবে। নতুন দিল্লিতে গতকাল জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিতে একটি উচ্চস্তরীয় বৈঠকে সভাপতিত্ব করে শ্রী শাহ বলেন, সমস্ত নিরাপত্তা বাহিনীর যৌথ প্রচেষ্টাকে সঙ্গে নিয়ে মোদী সরকার জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবাদী কার্যকলাপ নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ। সেখানকার জনগণের বিধানসভা এবং লোকসভা নির্বাচনে অভূতপূর্ব অংশগ্রহণ প্রমাণ করেছে যে দেশের গণতন্ত্রের প্রতি তাদের পূর্ণ আস্থা আছে। নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমের শহর ইবাদানে একটি স্কুলে বড়দিন উপলক্ষে উৎসব চলাকালীন পদপিষ্ট হয়ে অন্ততপক্ষে 35টি শিশুর মৃত্যু হয়েছে। আরও 6 জন গুরুতর আহত বলে পুলিশ জানিয়েছে। নগদ অর্থ এবং খাবার দেওয়ার কথা থাকায় সেখানে জড়ো হওয়া বিপুল সংখ্যক মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে এই বিপত্তি ঘটে। উৎসবস্থলে 5000 শিশু উপস্থিত ছিল এবং উদ্যোক্তারা অনুষ্ঠান শুরু করার জন্য সেখানে পৌঁছলেই বিশৃঙ্খলা দেখা দেয়। কর্তৃপক্ষ বাসুরন ইসলামিক হাই স্কুলে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা এবং প্রধান পৃষ্ঠপোষক সহ 80 জনকে গ্রেপ্তার করেছে। উইংস ফাউন্ডেশন এবং অ্যাগি ডিগবো FM রেডিও ছিল ওই অনুষ্ঠানের উদ্যোক্তা। রাষ্ট্রপতি বোলার টিনুবু নিহতদের পরিবারগুলির প্রতি শোক ব্যক্ত করার পাশাপাশি ওই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। নাগাল্যান্ডের বিশিষ্ট সাহিত্যিক ইস্টারাইন কায়ার ইংরেজি ভাষায় 2024-এর সাহিত্য একাডেমি সম্মান লাভ করেছেন। একাডেমি 21টি ভাষায় সম্মান প্রাপকদের নাম ঘোষণা করেছে। উপন্যাস স্পিরিট নাইটসের জন্য কায়ার এই পুরস্কার পাচ্ছেন। নাগাল্যান্ডের ছাং নাগা সম্প্রদায়ের বর্ণিত অন্ধকারের গল্প নিয়ে এই উপন্যাস। নভি মুম্বাইয়ের DY পাতিল স্টেডিয়ামে মহিলাদের T20-র তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 60 রানে হারিয়ে 2-1 সিরিজ জিতে নিয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ভারত 20 ওভারে 4 উইকেটে 217 রান করে। এটি T20-তে তাদের সর্বোচ্চ স্কোর। স্মৃতি মান্ধানা 47 বলে 77 এবং রিচা ঘোষ মাত্র 21 বলে 54 রান করেন। মহিলাদের T20-তে দ্রুততম হাফ সেঞ্চুরির বিশ্ব রেকর্ডও গড়েন রিচা ঘোষ। মাত্র 18 বলে তিনি 50-এ পৌঁছন। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 157 রান তুলতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে রাধা যাদব নেন 4টি উইকেট। মোহনবাগান সুপার জায়ান্ট আজ ISL ফুটবলে FC গোয়ার মুখোমুখি হবে। গোয়ার ফতর্দা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। মোহনবাগান 11 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে আছে। চতুর্থ স্থানে থাকা FC গোয়ার সমসংখ্যক ম্যাচে পয়েন্ট 19। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই রেডিও অনুষ্ঠানের 117তম পর্ব। মানুষ টোল ফ্রি নম্বর 1800-117800-তে তাদের মতামত ও চিন্তাভাবনা জানাতে পারেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। বিজেপির অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে FIR দায়ের করেছে। কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছে। কোনো রাজনৈতিক দল কিংবা সাংসদ অথবা সাংসদদের গোষ্ঠী সংসদ ভবনের কোনো গেটের সামনে ধর্নায় বসতে পারবেন না বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা নির্দেশিকা জারি করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত।